হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের বাংলা, যেটা চ্যাপ্টার 1 অর্থাৎ বলো 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 সবে, এটার কবিতা এবং প্রশ্ন উত্তর। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। তো দেখুন, এটা যে কবিতা হচ্ছে প্রথম পার্ট নম্বর 1, বলো 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 সবে। তো এটার কবি হলেন অতুল প্রসাদ সেন, মনে রাখবেন, এক্সামে আসতে পারে। তো এটা স্বদেশ প্রেমমূলক একটি কবিতা, মনে রাখবেন এইটা। তো পড়ো এবং আবৃত্তি করো। বলো 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 সবই, মানে সবাই একসাথে বলো। শত বিনা বেনু রবে। তো বেনু মানে বাঁশি, আর বিনা তো বাদ্যযন্ত্র। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। ভারত আবার নিজের পুরনো স্থানে, যেটা শ্রেষ্ঠ ছিল, সেই আসনে আবার পৌঁছাবে। ধর্মে মহানবে, মানে ধর্মে মহানবে, কর্মেও মহানবে। নবদিনমণি অর্থাৎ সূর্য উদিবে আবার পুরাতন এ পুরবে। আজও গিরিরাজ রহেছে প্রহরী। গিরিরাজ মানে হিমালয় পর্বতমালা। গিরি তিন দিক নাচিছে লহরী। যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী, এখনও অমৃত বাহিনী। প্রতি প্রান্তর, প্রতি গুহা বন, প্রতি জনপদ তীর্থ অগণন, কহিছে গৌরব কাহিনী। সব দিকে আমাদের ভারতবর্ষের গৌরব কাহিনী এখনও আমাদের বলেছে। বলো 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 সবে। এখানে দেখুন, এখন যে আমাদের পুরানো যে মহান মহিলাগণ, তাদের নাম বলা হয়েছে বিদুষী, মৈত্রেয়ী, খনা, লীলাবতী, সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী। বহু বীরবালা, বীরেন্দ্র প্রসূতি। আমরা তাদেরই সন্ততি। তো আমরা তাদেরই সন্তান। নেক্সট দেখুন, নেক্সট পেজে, অনলে দহিয়া রাখে যারা মান, পতিপুত্র ধরে সুখে তেজে প্রাণ। আমরা তাদেরই সন্ততি, মানে আমরা তাদেরই সন্তান। বলো 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 সবে, ভুলেনি ভারত, ভুলেনি সে কথা। অহিংসার বাণী উঠেছিল হেতা। তো এখানে অহিংসার বাণী হয়েছিল, ঠিক আছে। নানক নিমাই করেছিল ভাই, সকল ভারত নন্দনে। বুলি ধর্ম দেশ জাতি অভিমান, 30 কোটি দেহ হবে এক প্রাণ, এক জাতি প্রেম বন্ধনে। তো দেখুন, এটা হলো আমাদের অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠ কবিতা। তখন যখন ভারতবর্ষের জনগণ এই কবিতা লেখা হয়েছিল, তখন 30 কোটি ছিল, মনে রাখবেন। তো এটা উৎস হলো কোথা থেকে নেওয়া হয়েছে, অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠ কবিতা, সুমন সুম সম্পাদক। এরপরে দেখুন, প্রথম প্রকাশ জানুয়ারি 2002। কবি পরিচিতি দেখুন, অতুল প্রসাদ সেন, ওনার জন্ম হয়েছিল 1871 সালে, আর ওনার মৃত্যু হয়েছিল 1934 সালে। পেশায় তিনি ছিলেন ব্যারিস্টার। সেকালে লখনৌ শহরের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন তিনি। তিনি লখনৌ শহরের শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন। তবে গীতিকার, সুরকার, গায়ক হিসাবে তিনি অধিক পরিচিত। লখনৌ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অতুল প্রসাদ 200-রও বেশি গান রচনা করেছিলেন। তো লখনৌ বিশ্ববিদ্যালয়, উনি একজন প্রতিষ্ঠাতা, ঠিক আছে, প্রতিষ্ঠাতা সদস্য। ওনার 200-রও বেশি গান রচনা করেছেন। প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে, বর্তমানে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন নামে পরিচিত, মনে রাখবেন, অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। সম্পাদনা করেছেন, দেখুন, সম্মেলনের মুখপত্র উত্তরা পত্রিকা। এই সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তৃতা অতুল প্রসাদ নিজের পরিচয় দিয়েছিলেন বাংলা সাহিত্যের বাউল। তো বাংলা সাহিত্যে বাউল কাকে বলা হয়? অতুল প্রসাদ সেন। রাগ প্রধান এবং বাউল গানের রচনার জন্য তিনি বিখ্যাত। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন, রবীন্দ্রনাথ ছিলেন তার গুণগ্রাহী। একটি কবিতা অতুল প্রসাদ প্রসঙ্গে তিনি লিখেছেন, দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর কী লিখেছেন: বন্ধু তুমি বন্ধুতার অজস্র অমৃতে, পূর্ণ পাত্র এনেছিলে মর্তে ধরণীতে। ছিল তবু অবিরত হৃদয়ে সদাব্রত, বঞ্চিত করণী কবুও কারে, তোমার উদার মুগ্ধ দ্বারে। মনে রাখবেন। হ্যাঁ, তো এখন দেখি আমরা প্রশ্ন উত্তর কীভাবে আছে, তো এগুলি আমরা দেখব। তো নেক্সট দেখুন, কবিতাটিতে কোন বাঙালি মহাপুরুষের নাম উল্লেখ করা হয়েছে? নিমাই, বিবেকানন্দ, এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন। তো এখানে দেখুন, নিমাই, এই ওনার নাম বা ওনার মহাপুরুষের নাম উল্লেখ করা হয়েছে। তো অপশন ক কারেক্ট হবে। নবদিনমণি উদিবে আবার পুরাতনে পুরবে, উদ্ধৃত পংক্তিটির মধ্যে কবি কী বোঝাতে চেয়েছেন? তো ভারত আবার নতুন ভালো দিন ফিরে আসবে। তো অপশন গ শুদ্ধ উত্তর হবে। এগুলি আমরা এখন নিচে প্রশ্ন উত্তরগুলি করব। কবিতাটিতে কোন বাঙালি মহাপুরুষের নাম উল্লেখ করা হয়েছে? তো এখানে যে আমি বলেছিলাম যে নিমাই, তো অপশন ক শুদ্ধ। নবদিনমণি উদিবে আবার পুরাতনে পুরবে, অর্থাৎ হলো সূর্য উদিবে, সূর্য উদিলে পরের দিন সকাল হয়, আর সূর্য চিরস্থায়ী হয়, কিন্তু পৃথিবীর ঘূর্ণনের ফলে দিন রাত্র হয়ে থাকে। তো এটা শুদ্ধ উত্তর হবে অপশন গ, ভারত নতুন দিন, নতুন ভালো দিন আবার ফিরে আসবে। তো গ নম্বর শুদ্ধ। আচ্ছা, উপরে দ্বিতীয় প্রশ্ন উত্তরটি,
তুমি কেন বেছে নিয়েছো সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং বলো। এখানে দিনমণি বা সূর্য উদয়ের কথা সাধারণ সকাল হওয়ার অর্থে ব্যবহার করেননি। মানে সূর্য উঠলে তো আমরা সকাল হয়। এখানে পুরাতনে পূরবে বলতে আমাদের প্রাচীন দেশ ভারতবর্ষের কথা বলা হয়েছে। পরাধীনতার অন্ধকারে গুছিয়ে ভারতে আবার নতুন স্বাধীনতার আলো আসবে এবং দেশের গৌরবময় অতীত ঐতিহ্য সুদিন ফিরে আসবে, মনে রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে তিনি কবি রূপক অর্থে পংক্তিটি ব্যবহার করেছেন, তাই গ নম্বর বিকল্পটি একদম সঠিক। তো এসো নিচের প্রশ্নগুলি মুখে মুখে উত্তর মুখে মুখে বলি এবং লিখি। নব দিনমণি উদিবে আবার, এখানে কবি কিসের প্রতি ইঙ্গিত করেছেন? এখানে কবি পরাধীন ভারতের অন্ধকার দশা কেটে গিয়ে আবার নতুন সুদিন আসা এবং স্বাধীনতার সূর্য উদয় হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন। যেসব স্মরণীয় রমণীদের কথা কবি কবিতায় উল্লেখ করেছেন তাদের নাম লেখো। তাদের যে কোনো দুইটি গুণের বর্ণনা রয়েছে, সেগুলিও উল্লেখ করো। কবিতায় উল্লেখিত থাকা স্মরণীয় রমণীরা হলেন সীতা, সাবিত্রী, দময়ন্তী, খনা। তাদের প্রধান দুইটি হলো গুণ হলো দেখুন, সতীব্রত বা প্রতিভক্তি এবং জ্ঞান এবং পাণ্ডিত্য, যেমন খনার বচন। কবি কাকে ভারতবর্ষের প্রহরী বলেছেন? কবি হিমালয় পর্বত বা গিরিরাজকে ভারতবর্ষের উত্তর সীমান্তে প্রহরী বলেছেন। গিরি তিন দিক নাচিছে লহরী। লহরী বলতে এখানে কি বোঝানো হয়েছে? লহরী শব্দের অর্থ হলো ঢেউ। এখানে ভারতবর্ষের তিন দিকে থাকা সমুদ্র, যেমন ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর জলরাশি নিত্যরত তরঙ্গ বা ঢেউকে বোঝানো হয়েছে। কবিতায় উল্লেখিত দুইটি নদীর নাম করো। তো কবিতায় উল্লেখিত দুইটি নদী হলো গঙ্গা এবং যমুনা, মনে রাখবেন। এই কবিতা রচনাকালে ভারতের জনসংখ্যা কত ছিল? তো এই কবিতা রচনাকালে ভারতবর্ষের জনসংখ্যা ছিল মোট 30 কোটি। ভুলেনি ভারত, ভুলেনি সে কথা, কি ভুলেনি এবং তোমার নিজের ভাষায় লিখো। ভারতবর্ষ তার অতীত গৌরব, বীরত্ব, জ্ঞান, বিজ্ঞান, সাধনার কথা ভুলেনি। বিশেষ করে নিমাইয়ের অর্থাৎ শ্রী চৈতন্যদেব প্রেম ধর্ম এবং প্রাচীন ঋষিদের ত্যাগের আদর্শ এবং মহান বাণী ভারতবর্ষ আজও হৃদয়ে ধরে রেখেছে। এখানে সেই কথা বলা হয়েছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তো এটা সংস্কৃত শ্লোক। তো এটা অর্থ কি? এই সংস্কৃত শ্লোকটির অর্থ হলো জননী অর্থাৎ মা এবং জন্মভূমি স্বর্গের চেয়েও বা শ্রেষ্ঠ বা বড়, মনে রাখবেন। তো জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। গিরিরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে প্রহরী কেন বলা হয়েছে? গিরিরাজ বলতে ভারতের পর্বতের রাজা হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে। ভারতের উত্তর সীমান্তে জুড়ে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে সে, যুগ ধরে বহিঃশত্রু আক্রমণ এবং উত্তরে ঠান্ডা হাওয়া থেকে দেশকে রক্ষা করে এসেছে। একনিষ্ঠ রক্ষীর মতো ভারতকে পাহারা দেয় বলে তাকে প্রহরী বলা হয়েছে। অর্থাৎ যারা পাহারা দেয় তাকে প্রহরী বলা হয়। 4 নম্বর, বলো 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 সবে। কবিতায় কবি কিভাবে ভারতের মহাত্ম্য বর্ণনা করেছেন ব্যাখ্যা করো। তো বলো 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 সবে কবিতায় কবি ভারতবর্ষের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যে মেলবন্ধনে দেশের এক অপূর্ব মহাত্ম্য কীর্তন করেছেন। কবি এখানে দেখিয়ে দিয়েছেন যে ভারতের উত্তরে প্রহরী হিসাবে দাঁড়িয়ে রয়েছে গিরিরাজ, আর বাকি তিন দিকে নাচেছে সমুদ্রের লহরী। এই পবিত্র ভূমির উপর দিয়ে বয়েছে গঙ্গা, যমুনা মতো পূর্ণতোয়া নদী। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, ভারতের আধ্যাত্মিক এবং মানবিক গুণেও সমৃদ্ধ। এটি সীতা, সাবিত্রী, দময়ন্তীর মতো সতী, সাধ্বী এবং খনার মতো বিদুষী নারীর দেশ। এটি শ্রী চৈতন্যদেবের নিমাই প্রেম বিলনের ভূমি এবং প্রাচীন ঋষিদের জ্ঞান ত্যাগের চারণভূমি। কবি মনে করেছেন যে সাময়িকভাবে দেশ পরাধীন বা পিছিয়ে পড়লে ভারত এই মহান ঐতিহ্য এবং গৌরব ম্লান হয়ে যায়নি, মানে ভুলেনি। অতি শীঘ্রই এই পুণ্যভূমিতে আবার নতুন সুদিন সূর্য উঠবে। সমবেত কণ্ঠে ভারতের জয়গান গেয়ে কবি দেশবাসীকে স্বদেশের এই মহান ঐতিহ্যের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান করেছেন। ধন্যবাদ সবাইকে।